আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো ক্যারেক্টার প্যালেট টুলের ব্যবহার। ক্যারেক্টার প্যালেট টুলটা আমরা দুইটা জায়গাতে পাবো। একটা হচ্ছে টাইপ টুল সিলেক্ট করলে টাইপ টুলের কন্ট্রোল বারে একদম লাস্টের দিকে আছে, আরেকটা হচ্ছে আমরা উইন্ডো মেনু থেকেও নিয়ে আসতে পারবো। এই যে ক্যারেক্টার, তো ক্যারেক্টার প্যালেট আর প্যারাগ্রাফ প্যালেট এই দুইটা পাশাপাশিই থাকে। একটা নিয়ে আসলে একটার সাথে আরেকটা লেগেই থাকবে, ঠিক আছে? দুইটা কিন্তু পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এই দুইটা প্যালেটের ব্যবহার একসাথেই দেখে নিব। ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট এই দুইটা প্যালেট টাইপ টুলের সাথে রিলেটেড। তো আমাদেরকে এখানে কিছু আগে লিখে নিতে হবে, তারপরে আমরা এটার ভিতরকার যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো আমি এখানে লরিম ইপসাম নামে একটা ওয়েবসাইট আছে, আপনি জাস্ট লরিম ইপসাম লিখলে এই যে সাইটটা পেয়ে যাবেন lipsum.com। তো এই সাইটে গেলে আপনি এখানে ডামি কিছু টেক্সট পাবেন এবং আপনার যেই ভাষায় আপনার টেক্সটটা লাগবে আপনি যেখান থেকে সেই ভাষাটা সিলেক্ট করতে পারবেন। এখানে এখন ইংলিশটা সিলেক্ট করা আছে, যার কারণে ইংলিশ লেখাটা আসছে। আমরা যদি অন্য কোনো ভাষায় লেখা চাই সেক্ষেত্রে আমরা সেই ভাষাটা সিলেক্ট করে দিব। আপনি যখন একটা কোনো কাজ করতে যাবেন, অর্থাৎ আপনি একটা ডিজাইন করতে যাবেন বাট আপনার কাছে কোনো লেখা নাই, টেক্সট নাই, সেক্ষেত্রে আপনি এই লরিম ইপসামের এই ডামি টেক্সটটা ব্যবহার করতে পারবেন। তো এটা ওয়ার্ল্ডের মধ্যে পপুলার একটা ওয়েবসাইট, সবাই এইখান থেকে ডামি টেক্সট নিয়ে ব্যবহার করে থাকে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি, যেমন আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি টাইপ টুল দিয়ে যদি এখানে এসে একটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে একটা ক্লিক করার পরে আমি ফার্স্টে এখান থেকে অ্যালাইনটা করে নিচ্ছি হচ্ছে লেফট অ্যালাইন। করার পরে আমি পেজটাকে একটু ছোট করে নিলাম, তারপরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন Ctrl+V পেস্ট করলে এই লেখাটা পুরাটা চলে আসছে। তো লেখাটা আসছে বাট লেখাটা কিন্তু পুরাটা দেখতে পাচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে যে পুরো লেখাটা একটা লাইন জুড়ে চলে আসছে। যেমন আমরা যদি এটাকে একটু ড্র্যাগ করে করে এইভাবে দেখতে থাকি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা যে ডকুমেন্টের বাইরে চলে গেছে, যার কারণে লেখাটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা যখন কোনো টেক্সট কপি করে নিয়ে তারপরে এখানে লেখাটা পেস্ট করতে যাব, সেই ক্ষেত্রে আমরা যদি একটা দুইটা ওয়ার্ড হয় তাহলে আপনি একটা ক্লিক করে লিখতে পারেন। বাট যদি কোনো প্যারাগ্রাফ হয়, যে আপনি একটা প্যারাগ্রাফ বা অনেকগুলো প্যারাগ্রাফ আপনি কপি করেছেন, সেই ক্ষেত্রে আপনি সেই প্যারাগ্রাফগুলোকে যদি এখানে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আপনি এটা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। টাইপ টুল দিয়ে যখন আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন তখন একটা এরিয়া ক্রিয়েট হয়ে যাবে এবং এই এরিয়ার ভিতরে তখন আপনার লেখাটা Ctrl+V দিয়ে পেস্ট করলে এই লেখাটা এর ভিতরে চলে আসবে। এখনও পুরো লেখাটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। কারণটা হচ্ছে যে আমরা যে এরিয়াটা করলাম বা যে বক্সটা করলাম সেটার সাইজটা ছোট আর ফন্টের সাইজটা অনেক বড়, তো যার কারণে ফন্টটা পুরোটা দেখা যাচ্ছে না। আমি পুরো লেখাটাকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে নিচ্ছি এবং সাইজটাকে এখান থেকে আমি কমায় নিচ্ছি। কমায় নেওয়ার পরে এখন কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি যে এই লেখাটা পুরোটাই চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি এটা ওকে প্রেস করে নিচ্ছি বা এন্টার প্রেস করে এটাকে ওকে করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা ক্যারেক্টার প্যালেটের ভিতরের অপশনগুলো দেখব। তো প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে ফন্ট স্টাইল, যেটা আমরা টাইপ টুলের কন্ট্রোল বারেও দেখে আসছি। তো এখানে সেম জিনিসগুলো আছে, অর্থাৎ বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। আপনার কোন স্টাইলের ফন্ট লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ডান পাশে আছে হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ সেই ফন্টের যদি অন্য কোনো স্টাইল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেটা এখান থেকে স্টাইলটা পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই অপশনটাও আমরা কন্ট্রোল বারে কিন্তু দেখে আসছি টাইপ টুলের কন্ট্রোল বারে। এরপরে এখানে আছে হচ্ছে ফন্ট সাইজ, এইটাও আমরা কন্ট্রোল বারে পেয়ে আসছি, ঠিক আছে? তো এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারবো, কন্ট্রোল বার থেকেও আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা যেটা পাচ্ছি এটার নাম হচ্ছে সেট দ্য লিডিং। সেট দ্য লিডিংয়ের কাজ হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝের যে স্পেসটা আছে, গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে কম করা বা বেশি করা। এখন অটো দেওয়া আছে, তো অটো দেওয়া থাকলে আপনার যে ফন্টের সাইজটা থাকবে সেই হিসেবে সে অটোমেটিক একটা ডিস্টেন্স তৈরি করে নেবে। আপনার যদি মনে হয় যে ডিস্টেন্সটা বেশি আছে আপনি চাইলে কমাতে পারবেন। যদি দেখেন যে না অনেক কম আছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে, তাহলে আপনি এটা ডিস্টেন্সটা বাড়ায় নিতে পারবেন। আর অটো দেওয়া থাকলে অটোমেটিক একটা গ্যাপ সে তৈরি করে নেবে, যে কোনো ফন্ট অনুযায়ী বা যে কোনো ফন্ট সাইজ অনুযায়ী সে একটা গ্যাপ তৈরি করবে। আর যদি আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা দিই, যেমন তো এখানে 24 ফন্টের সাইজটা এখানে 24 আছে, আমরা যদি এখানে অল্প থেকে শুরু করি অর্থাৎ 6 পিটি বা 8 পিটি থেকে শুরু করি তাহলে আমরা দেখতে পাবো যে একটার উপরে একটা লাইন চলে আসছে,
ঠিক আছে। আমি যেমন 14টা দিচ্ছি, দেখেন একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে। আরও যদি কম করে দিই তাহলে কিন্তু একটার উপরে একটা চলে আসছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা মানে গ্যাপটা কম বেশিটা করব হচ্ছে কোথায় থেকে, ফন্টের সাইজটা যা আছে সেইটা আপনি আগে এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখন চাইলে এটা কম করতে পারেন, চাইলে বেশি করতে পারেন। যদি ফন্টের সাইজ থেকে আপনি মানে কম ভ্যালু এখানে সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে বা একটা উপরে চলে আসছে। আর যদি ফন্টের সাইজ থেকে আপনি অনেক বেশি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে। তো অটো যখন দেওয়া থাকবে, অটো থেকে আপনি মানে এটা পরিবর্তন করার সময় আপনি ফার্স্টে যেটা করবেন যে ফন্টের সাইজটাই আগে এখানে সিলেক্ট করে নেবেন। ফন্টের সাইজটা আমি এখানে 24 লিখে দিলাম। দেখেন ফন্টের সাইজের এই গ্যাপটা যদি আমরা এখন দিই তাহলে এই যে এরকম একটা গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে না আর একটু বেশি দিব, তাহলে আমরা এখন এখানে জাস্ট ক্লিক করে যদি স্ক্রল করি, উপরের দিকে স্ক্রল করি, তাহলে যে দেখেন আস্তে আস্তে গ্যাপ বাড়ছে। আর নিচের দিকে যদি করি সেক্ষেত্রে গ্যাপটা কমে যাচ্ছে। তো এটা হলো ফন্টের লিডিং ভ্যালু, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝের গ্যাপটা কম বেশি করার অপশন। ঠিক আছে। তো এটা আমরা অটোটা দিয়েও কাজ করতে পারি, আবার প্রয়োজন মতো আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। তো এইটার কাজটা দেখার জন্য আমি এখানে জাস্ট এ আর বি লিখে নিব, এ এবং বি লিখে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই এ এবং বির মাঝখানে গ্যাপ তৈরি করতে, তো সেই গ্যাপটা আমরা স্পেস দিয়েও গ্যাপ তৈরি করতে পারি, আবার আমরা ট্যাব দিয়েও কিন্তু গ্যাপ তৈরি করতে পারবো। তো ট্যাব দিলে কিন্তু স্পেসটা বা জায়গাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, গ্যাপটা বেশি তৈরি করছে, স্পেস দিলে অল্প করছে। বাট আমার এখন দরকার যে স্পেস দিলে যতটুকু হচ্ছে ততটুকু আমার দরকার নাই। ঠিক আছে। তো এর অর্ধেক দরকার, অথবা দুইবার স্পেস দিলে যতটুকু হচ্ছে তার ধরেন আপনার অর্ধেকেরও একটু বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুইবার স্পেস দিলে যতটুকু হচ্ছে এটা থেকে কিন্তু কম করতে পারবো না স্পেস দিয়ে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এই সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এটার মাধ্যমে আমরা অল্প একটু করে গ্যাপটা তৈরি করতে পারবো। তো এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমরা যদি এখানে প্লাস ভ্যালু দেই সেই ক্ষেত্রে আমরা এটার মাঝখানে যে গ্যাপটা আছে সেটাও মানে বেশি করতে পারবো, আর যদি মাইনাস ভ্যালু দিই তাহলে দেখতে পাবো যে একটার উপর একটা উঠে আসছে। ঠিক আছে। তো আমরা এখান থেকে 0 থেকে যদি আমরা প্লাস দিই তাহলে দেখতে পাচ্ছেন যে দেখেন একটু করে কিন্তু গ্যাপটা তৈরি হচ্ছে। ঠিক আছে। আর যদি আমরা মাইনাস ভ্যালু দিই, এখানে আমি জাস্ট ক্লিক করে স্ক্রল করতেছি উপরের দিকে এবং নিচের দিকে, উপরের দিকে করলে গ্যাপ বেশি হচ্ছে, নিচের দিকে করলে গ্যাপটা কম হচ্ছে। তো এখানে 10 করে বাড়তেছে। ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে দুইটা ক্যারেক্টারের মধ্যে যদি স্পেস দরকার হয় সেই ক্ষেত্রে এইটার মাধ্যমে আমরা স্পেসটা তৈরি করতে পারবো। তো এই হচ্ছে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টারের ব্যবহার। যদি এখানে মাইনাস ভ্যালু দেয় তাহলে দেখেন যে একটার উপরে কিন্তু একটা উঠে যাচ্ছে বা লেগে যাচ্ছে। ঠিক আছে। তো এইভাবে যদি মাইনাস অনেক বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু এই ফন্টটা ওইদিকে চলে যাবে, ওই ফন্টটা এই পাশে চলে আসবে। তো এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এটা আমরা আপাতত 0 বা ম্যাট্রিক্সটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। তো এটা গেল হচ্ছে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্সের ব্যবহার। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। তো এটা দেখার জন্য আমি এখান থেকে কিছু লেখা কপি করে নিচ্ছি, অথবা আমি এটা একটু বন্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে তো আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি, যেমন শিব্বির, তারপরে হচ্ছে আলাদা করে আহমেদটা লিখে নিচ্ছি। আচ্ছা, আহমেদের প্রথম অক্ষরটা আমি ছোট হাতেরই দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে শিব্বির লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে এই যে আহমেদ লেখাটা আছে এই লেখাটা শুরু থেকে মানে শিব্বির যতটুকু লেখা আছে এই লেখাটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা মানে মাঝখানে গ্যাপ তৈরি হয়ে এটা এই পর্যন্ত চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, আপনি চাইলে এটা পুরো লেয়ারটাকে সিলেক্ট রেখে যদি ভ্যালু দেন তাহলেও কাজ করবে, আবার চাইলে এখানে টাইপ টুলতে পুরোটাকে সিলেক্ট করে নিয়েও যদি আপনি এখানে এটার ভ্যালুটা বাড়ায় দেন সেই ক্ষেত্রে এটা কাজ করবে। যেমন আমি এখানে সরাসরি 200 দিচ্ছি, 200 দেওয়াতে দেখেন প্রত্যেকটা আপনার ফন্টের মাঝে অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের মাঝে এই 200 করে এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমি যদি এখানে একবারে 1000 দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু হয়েছে।
যদি আমি পুরোটা চাই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত আসবে, তাহলে কিন্তু আমাকে আরও ভ্যালু বাড়ায় দিতে হবে। ঠিক আছে, যদি আমি এখানে 1500 দিই তাহলে এই পর্যন্ত আসছে, অর্থাৎ আরও বাড়ায় দিলে এটা বেশি পরিমাণে গ্যাপটা তৈরি হবে। তো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্সের ব্যবহার হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ডের মাঝখানে প্রত্যেকটা অক্ষরের মাঝে সমান গ্যাপ তৈরি করা হয়। তো সেই গ্যাপটা আমরা তৈরি করতে চাইলে এখান থেকে আমরা সেটা করতে পারবো। তো আপাতত এটা 0 ভ্যালু দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ভার্টিক্যালি স্কেল। তো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। ভার্টিক্যালি স্কেলের কাজ হচ্ছে যে কোনো একটা ফন্টকে বা যে কোনো একটা লেখাকে আপনি চাইলে ভার্টিক্যালি লম্বা করতে পারবেন। তো আমি এখানে 100%-এর জায়গায় যদি আমি এখানে 150% দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের সাইজ যা ছিল তাই আছে, বাট এটা লম্বা দিকে এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আর যদি আমরা এটাকে কমাই দিই, যেমন এখানে আমি ধরেন যে 80% দিচ্ছি, তাহলে এটা কিন্তু একটু নিচের দিকে এটা চলে আসতেছে, অর্থাৎ এটা দেখতে একটু চ্যাপটা চ্যাপটা লাগতেছে। ঠিক আছে, তো আমি এটা 100% করে দিচ্ছি। আর এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে হরিজন্টালি স্কেল। এটা হচ্ছে পাশে বড় করবে, অর্থাৎ এটা ফন্ট সাইজ যা আছে তাই থাকবে, বাট এটা পাশে এটা বড় করে দিবে। যেমন এখানে আমি 150% দিলাম, দেখেন এটা কিন্তু এই যে এরকম পাশে বড় করে দিয়েছে। তো এই দুইটার ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন যে হরিজন্টালি স্কেল এবং ভার্টিক্যালি স্কেল এটা অবশ্যই সবসময় চেষ্টা করবেন 100%ই রাখার। কারণ ফন্টটাকে আপনি যখন 100% থেকে, অর্থাৎ হরিজন্টালি ভার্টিক্যালি 100% থেকে যখন আপনি এটাকে কম বেশি করে ফেলছেন, এটা কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে, এটা রেশিওটা কিন্তু ঠিক থাকছে না। এই জন্য এটা অবশ্যই 100% রাখবেন, এটাও 100% রাখবেন। তবে যদি আপনি ফন্ট দিয়ে কোনো একটা ডিজাইনের কাজ করতে চান, যেই ক্ষেত্রে আপনার এই রুলসটা ফলো করতে হবে না, তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। বাট নর্মালি আপনি যখন একটা ফন্টকে ফন্ট হিসেবে মানে টেক্সট হিসাবে এটাকে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি এই দুটাকে অন্তত 100%ই রেখে দিবেন। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে সেট দ্য বেসলাইন শেপ। তো এটা দেখার জন্য আমি এখানে অন্য আরেকটা কিছু লিখে নিচ্ছি, যেমন ধরেন তারপরে হচ্ছে এখানে 2 দিলাম, তারপরে প্লাস দিয়ে এখানে 2 দিলাম। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার যেই আমরা লেখাগুলো দেখে থাকি সেটা আমরা কিভাবে করতে পারি সেইটা আমরা এখন দেখব। তো এখন দেখেন এই যে 2টা, এই 2টা বা এই যে 2টা আমার এইটা কিন্তু কোথায় নিয়ে আসতে হবে, a এর মাথায় এবং b এর মাথায়, এবং এটা সাইজটাও ছোট থাকবে। তো বেসলাইন বলতে কি বোঝাচ্ছে, এই যে টেক্সটটা যখন লেখা হয় তখন দেখবেন যে নিচের দিকে একটা লাইন তৈরি হয়, যে লাইনের উপরে এই টেক্সটগুলো বসে থাকে। তো এইটাই হচ্ছে সেই বেসলাইন। তো আমরা যখন বেসলাইন শিফট এটার মাধ্যমে প্লাস ভ্যালু দিব, তখন এই বেসলাইন থেকে যাকে সিলেক্ট করে দিব সে তখন উপরের দিকে যেতে থাকবে, আর যদি আমরা মাইনাস ভ্যালু দিই তাহলে নিচের দিকে যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, করার পরে আমি এখানে প্লাস ভ্যালু দিচ্ছি, জাস্ট ক্লিক করে আমি এখানে স্ক্রল করতেছি, তখন কি হচ্ছে দেখেন এই যে বেসলাইন থেকে এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে 60 পিটি রেখে দিলাম। তারপরে পাশাপাশি আমাকে কিন্তু ফন্টের সাইজটাও ছোট করে নিতে হবে। যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে লেখাটা আছে ওইটার মতো আমরা যদি করতে চাই, সেই ক্ষেত্রে এক্ষেত্রে ফন্টের সাইজটাও ছোট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ফন্টের সাইজটাও ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি সেমভাবে এই টুটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফন্টের সাইজটা আগেরটা সিলেক্ট করে পরেরটা সিলেক্ট করার জন্য ফন্টের সাইজটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে। পাশাপাশি আমরা জাস্ট এই যে এখানেও 60 পিটি আমরা ভ্যালু দিয়ে এটাকে উপরে নিয়ে আসতে পারতেছি, অর্থাৎ এই যে বেসলাইন, এই বেসলাইন থেকে এটাকে উপরের দিকে দিচ্ছে, প্লাস ভ্যালু দিলে উপরের দিকে দিবে। আর যেগুলোর ক্ষেত্রে নিচের দিকে অর্থাৎ আপনার সাবস্ক্রিপ্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস ভ্যালু দিব। যেমন ধরেন এটাকে আমরা যদি একটু মাইনাস ভ্যালু দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা নিচের দিকে চলে আসছে। তো এই হচ্ছে সেট দ্য বেসলাইন শিফটের ব্যবহার। এরপরে যেটা আছে কালার আমরা কন্ট্রোল বারে যেমন চেঞ্জ করতে পারবো, এখান থেকেও আমরা চেঞ্জ করে নিতে পারছি। ঠিক আছে, এখান থেকেও আমরা কালারটা পরিবর্তন করে নিতে পারবো। আচ্ছা, এরপরে যেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিছু শর্টকাট। তো এই শর্টকাটগুলো আমরা একটু ব্যবহার করে দেখি। যেমন এখানে আমি লরেম ইপসাম টেক্সটটাকে সিলেক্ট করে নিচ্ছি, একটু সাইজটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা একটু এই অপশনগুলো একটু ব্যবহার করে দেখি যে এগুলোর কোনটার কী কাজ। তো প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে ফক্স বোল্ড। এইটা যে কাজটা করবে যে এটা আপনার যে ফন্টটা সিলেক্ট করবেন সেটাকে একটু মোটা করে দিবে, অর্থাৎ একটু বোল্ড করে দিবে। তো এইটা কখন লাগবে, যেই ফন্টের ক্ষেত্রে আমরা এই ফন্ট ফ্যামিলির ভিতরে বোল্ড স্টাইলটা পাবো না, সেটার ক্ষেত্রে আমার যদি মনে হয় যে একটু মোটা করতে হবে,
সেই ক্ষেত্রে আমরা তখন এই স্টাইলটা ব্যবহার করতে পারি। দেখেন হালকা একটু এটা মোটা হচ্ছে, ঠিক আছে। তো ফক্স বল দিলে এটা মোটা হয়ে যাচ্ছে। তো এটার কিন্তু অন্য কোনো স্টাইল নাই। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে ইটালিক করবে। তো যেটা ইটালিক করার প্রয়োজন বাট এখানে ইটালিক অপশনটা নাই, সেক্ষেত্রে আমরা ফক্স ইটালিক দিয়ে আমরা এটাকে বাঁকা করতে পারবো। আচ্ছা, এরপরে এটা হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপসের কাজ হচ্ছে যে এটা সিলেক্ট করলে প্রত্যেকটা লেটার অল ক্যাপস হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের লেখা হয়ে যাচ্ছে। তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে স্মল ক্যাপস। আর একবার করে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হচ্ছে, আরেকবার করে ক্লিক করলে এটা উইথড্র হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে স্মল ক্যাপস। স্মল ক্যাপসটা হচ্ছে প্রত্যেকটা অক্ষর লেখা মানে লেটারগুলো বড় হাতের হবে বাট সাইজে ছোট আকারে থাকবে। প্রথমটা বড় থাকবে, পরেরগুলো ছোট আকারে থাকবে, ঠিক আছে। এই যে প্রথম অক্ষরগুলো বড় থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের, আর পরের অক্ষরগুলো বড় হাতের হবে বাট সাইজটা ছোট আসবে। আর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারবো, সেইটা আমরা এখানে অটোমেটিক্যালি করতে পারবো। যেমন মনে করেন আমি এখান থেকে এমটাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টের এই অপশনটাতে ক্লিক করলাম, তাহলে এটা ছোট হবে, পাশাপাশি এটা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। সেমভাবে আমি যদি আরেকবার ক্লিক করি এটা কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে। আর নিচেরটাতে যদি ক্লিক করি অর্থাৎ সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে এটা নিচে চলে আসবে, ঠিক আছে। একবার দিলে এটা অ্যাপ্লাই হচ্ছে, আরেকবার দিলে এটা আন্ডু হচ্ছে বা উইথড্র হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের অটোমেটিক ব্যবহার। এখান থেকে আমরা ম্যানুয়ালি করতে পারবো, আর এখান থেকে আমরা অটোমেটিক করতে পারছি। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনটা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটার নিচে একটা লাইন তৈরি হয়ে যাবে। তো অনেক সময় আমরা কিন্তু কোনো কিছু হাইলাইট করার জন্য, কোনো লেখাকে হাইলাইট করার জন্য আন্ডারলাইন ব্যবহার করে থাকি। তো আন্ডারলাইনটা আমরা এখানে ক্লিক করলে দিতে পারবো। তো আরেকবার ক্লিক করে এটাকে আন্ডু করে নিচ্ছি। আর এখানে একেবারে লাস্টে যেটা আছে এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। এটার কাজ হচ্ছে যে লেখার ভিতরে লেখাটাকে যদি আমরা কেটে দিতে চাই তাহলে এই যে এরকম স্ট্রাইক থ্রো দিলে এটা মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে, একটা লাইন চলে আসবে, যেটা দ্বারা বোঝাচ্ছে যে এটা ভুল বা এটা মানে রং বা এটা অনেক সময় আমরা দেখি যে প্রাইসের ক্ষেত্রে যেটা আগের প্রাইস এবং পরের প্রাইস মানে ডিসকাউন্টের প্রাইস এবং রেগুলার প্রাইস। তো সেই ক্ষেত্রে কিন্তু রেগুলার প্রাইসটার উপরে এরকম একটা স্ট্রাইক থ্রো বা এরকম একটা লাইন দিয়ে বোঝায় যে এটা এখন নাই, আর যেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সেটা হচ্ছে এরকম লেখা থাকবে। যদি এরকম প্রয়োজন হয় যে লেখাটা আপনার কেটে দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রাইক থ্রোর মাধ্যমে এই কাজটা করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এটা আন্ডু করে নিচ্ছি। তো এই ছিল হচ্ছে মোটামুটি ক্যারেক্টার প্যালেটের যে অপশনগুলো আমরা দেখলাম সবগুলোর ব্যবহার। এখন আমরা প্যারাগ্রাফ প্যালেটের ব্যবহারগুলো একটু দেখে আসি। তো প্যারাগ্রাফ প্যালেটটা আমি সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে এটার যেই লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দিয়ে আগের যে আমাদের লেখাটা ছিল সেই লেখাটাকে আমি এখানে ফেরত নিয়ে আসতেছি, এবং এখানকার এটা ফার্স্ট একটু আমি সাইজটা আরও ছোট করে নিচ্ছি, এবং এই লেখাগুলোকে আমি কপি করে কয়েকবার একটু পেস্ট করে নিব, ঠিক আছে। আমি এখানে একবার নিলাম, আরেকবার নিচ্ছি, নেওয়ার পরে আমি এখন এটার ব্যবহারটা করে দেখাচ্ছি। তো এখানে আমরা ফন্টের সাইজটা কমায় দিছি, এবং আগের এই ক্ষেত্রে আমরা যেহেতু লিডিং ভ্যালুটা আমরা ম্যানুয়ালি দিয়েছিলাম, যার কারণে এখানে লিডিংটা কিন্তু ওইটাই ধরে রাখছে। ফন্টের সাইজটা ছোটো করাতে এটা লাইনের গ্যাপটা বেশি দেখা যাচ্ছে। তো আমরা এটা অটো করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা প্যারাগ্রাফ প্যালেটটা সিলেক্ট করলাম। তো প্যারাগ্রাফ প্যালেটের ভিতরে প্রথমে আমরা যেই অপশনগুলো পাচ্ছি এগুলো হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা হচ্ছে আমরা কন্ট্রোল বারেও পেয়ে আসছি, যেমন টাইপ টুলের এই যে কন্ট্রোল বারে এখানে এই যে তিনটা অ্যালাইন এখানেও আছে, লেফট, সেন্টার এবং রাইট অ্যালাইন। আর পরের যে তিনটা আছে এই তিনটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন। জাস্টিফাই লাস্ট লেফট, অর্থাৎ জাস্টিফাই মানে হচ্ছে দুই দিকের লেখাটা সমান থাকবে। আর লাস্টের লাইনটা এখন আপনি কি লেফটে চাচ্ছেন, রাইটে চাচ্ছেন না সেন্টারে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে এই তিনটা। তো আমি যদি লেফটটা সিলেক্ট করি তাহলে ডান দিক বাম দিক দেখেন সমান, আর লাস্টের লাইনটা এটা আপনার লেফটে আছে, যদি মাঝখানে দিই মাঝখানে চলে আসবে, ডান দিকে দিলে ডান দিকে চলে আসতেছে। আর একেবারে লাস্টে যেটা আছে জাস্টিফাই অল, এটাতে ক্লিক করলে এই লাস্টের লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়েই মাঝখানে গ্যাপ তৈরি করে করে পুরোটা জুড়ে চলে আসবে। তো এইটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন, অন্যথায় আপনি জাস্টিফাই লেফট বা সেন্টার বা রাইট এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলোর ব্যবহার আমাদের সাধারণত খুব বেশি একটা প্রয়োজন হয় না, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি যে কোনটা দিয়ে কি কাজ করা হয়ে থাকে। যেমন ফার্স্টের যেটা আছে ইনডেন্ট লেফট মার্জিন,
এটার যদি কাজটা আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে আমাকে যে কোনো একটা প্যারা সিলেক্ট করে নিতে হবে। যেমন তো আমি মাঝখানের এই পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যদি এখন এখানে ইন্ডিয়ান লেফট মার্জিন এটাতে যদি আমরা কোনো একটা ভ্যালু দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই পুরো লেখার মানে পুরো প্যারাগ্রাফের বাম দিকে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। এবং সেমভাবে যদি ডান দিকে চাই তাহলে এই যে রাইট মার্জিন এটাতে এসে ক্লিক করতে হবে। তো আমি এখানে 100 পিটি দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলাম। তো দেখেন এখন এই পুরো প্যারাগ্রাফটা বাম দিকে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। কতটুকু? 100 পিটি গ্যাপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে 0 করে দিচ্ছি, দেওয়ার পর এন্টার দিলাম। সেমভাবে আমরা যদি এখন ডান দিকে গ্যাপ চাই সেক্ষেত্রে এখানে ডান দিকে ভ্যালু দিয়ে এন্টার দিলে ডান দিকে একটা গ্যাপ তৈরি হবে। আচ্ছা, তো এটাও আমি 0 করে দিচ্ছি। এরপরে আসে হচ্ছে ইন্ডেন্ট ফার্স্ট লাইন। ইন্ডেন্ট ফার্স্ট লাইনের ব্যবহারটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে প্যারাগ্রাফগুলোর সাধারণত যেটা হয়ে থাকে যে প্রথম লাইনটা শুরুতে একটু গ্যাপ থাকে, একদম প্যারাগ্রাফ বরাবর থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সেই পরিমাণ ভ্যালু দিব, যেমন যতটুকু আমরা চাই ততটুকু। যেমন 50 পিটি আমি দিলাম, তাহলে এখানে 50 পিটি একটা গ্যাপ তৈরি হয়ে গেল। অর্থাৎ যেই প্যারাগ্রাফটা সিলেক্ট থাকবে সেই প্যারাগ্রাফেই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। আর যদি আপনি পুরো লেয়ারটাকে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু সবগুলো প্যারাগ্রাফেই এই সেম অ্যাপ্লাইগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি নির্দিষ্ট একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা, এই গেল হচ্ছে ইন্ডেন্ট ফার্স্ট লাইন। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। অর্থাৎ এই প্যারাগ্রাফের সাথে আগের প্যারাগ্রাফের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে কম বেশি করবে এবং পরেরটা হচ্ছে পরেরটার সাথে কম বেশি করবে। অর্থাৎ অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ মানে স্পেস তৈরি করবে আগের প্যারাগ্রাফের সাথে। যেমন আমি এখন এখানে ভ্যালু দিচ্ছি হচ্ছে 100 দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে আগেরটার সাথে এটার স্পেস তৈরি করেছে 100। আর পরেরটাতে যদি আমি দেই, এখানে আমি দিচ্ছি হচ্ছে 50 পিটি, তাহলে কি হচ্ছে যে 50 পিটি গ্যাপ তৈরি করতেছে। অর্থাৎ যদি এরকম গ্যাপ তৈরি করার দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মাঝে এইভাবে গ্যাপটা তৈরি করতে পারছি। আচ্ছা, আর সর্বশেষ যেটা আছে হাইফেন। হাইফেনটা হচ্ছে যদি এটা আপনার টিক চিহ্নটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা ওয়ার্ড লাইনের শেষে এসে কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে হাইফেন দিয়ে এভাবে দেখাবে যে বাকি অংশ পরের লাইনে আছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা লাইনে আছে, এই দুইটা লাইনে আছে। আর যদি এটা আমরা অফ রাখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হয় এই লাইনে থাকবে, না হয় এটা পরের লাইনে চলে আসবে এবং আগের লাইনে এই দা বা এই লাস্ট পর্যন্ত এই দাটা চলে আসবে এর মাঝখানে গ্যাপ তৈরি করে। যেমন আমরা একটু হাইফেনটা তুলে দিয়ে দেখি, যেমন এই যে দেখেন এই ইন্ডাস্ট্রিজ এই কথাটা কিন্তু নিচের লাইনে পাঠিয়ে দিচ্ছে, আর আগের লাইনের এই যে এগুলোতে কিন্তু গ্যাপটা একটু বেশি করে এই লাইনটার মানে ইয়েটা সমান করে ফেলছে, জাস্টিফাই করে নিয়েছে। তো যদি আপনি আপনার লেখার মাঝে হাইফেন ব্যবহার করতে চান যে আপনার গ্যাপগুলো সব ঠিক থাকবে, সেই ক্ষেত্রে আপনি হাইফেনটা দিয়ে আপনার এই সবগুলো গ্যাপ ঠিক রেখে আপনার প্যারাগ্রাফটা লিখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি হাইফেনটা রাখবো না, সেক্ষেত্রে হাইফেনটাকে তুলে দিলে হাইফেনটা চলে যাবে। তো এই ছিল হচ্ছে ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেটের ব্যবহার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।